গাইস, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এন্ট্রি লেভেল প্রাইসে এন্টারপ্রাইজ গ্রেড প্রসেসর সমৃদ্ধ অপটিমাল কম্পিউটিং করতে চান। অর্থাৎ আপনার যদি ছোটখাটো একটা সার্ভার বা এই ধরনের পিসি থাকে, আপনাকে অবশ্যই ভালো লাগবে। আর টু বি অনেস্ট, অনেক ক্ষেত্রেই লেগে থাকে। আর এই কথা চিন্তা করে এএমডি লঞ্চ করে দিয়েছে, ইয়েস, এটা অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে তাদের এপিক 4000 সিরিজের কিছু প্রসেসর, যার নাম হচ্ছে গ্রেডো। অবভিয়াসলি AM5 প্ল্যাটফর্মে এটা থাকছে, অর্থাৎ জেন 5 আর্কিটেকচার সমৃদ্ধ 6 থেকে 16 কোরের এই প্রসেসরগুলো আপনারা এপিক মডেলেই পেয়ে যাবেন, যেগুলো আপনার কাজের এনহ্যান্সমেন্টে সাহায্য করবে। আর এখানে আরেকটা বিষয়, আপনারা যদি গেমিংয়ের জন্য নিতে চান তো এটা কোনোভাবেই ভালো অপশন হবে না, যেখানে আপনার অপটিমাল পারফরমেন্স দরকার। অর্থাৎ আপনার সার্ভার গ্রেড যে সকল কাজ থেকে থাকে, অর্থাৎ অ্যাকচুয়াল ওয়ার্কলোডের ব্যাপারটি আমি এখানে বলছি, লং টাইম ধরে করতে হয়, তো সেক্ষেত্রে এগুলো হেল্প করতে পারে। অবভিয়াসলি এটা জেন 5 আর্কিটেকচারের সাথে আসছে। এখানে যদি আমি সর্বনিম্নর কথা বলি, 4255P নামের, সেটা আসছে 6 কোর এবং 12 থ্রেডের সাথে, 32 MBর ক্যাশ থাকবে, ডিফল্ট টিডিপি থাকবে 65, সর্বোচ্চ ক্লক যেতে পারে 3.9 GHz, তবে বুস্ট এটা 5.4 GHz পর্যন্ত যেতে পারে। চাইলেও এখানে আপনি ভালো মানের গেমিং করতে পারেন। এত হাই ক্লক এই ধরনের সিপিউর ক্ষেত্রে বিশাল ব্যাপার হয়ে যায়। আর প্রাইসও অ্যাফোর্ডেবলি থাকছে, কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের সিপিউগুলোর প্রাইস অনেক বেড়ে থাকে, শুধুমাত্র $240। তবে এখানের যেটা বড় ভেরিয়েন্ট থাকবে, অর্থাৎ 16 কোর এবং 32 থ্রেডের, তো এখানে সর্বোচ্চ আপনারা 128 MBর ক্যাশ পেয়ে যাবেন, লেভেল 3 170 ওয়াটের টিডিপি, সর্বোচ্চ ক্লক পেয়ে যাবেন 5.7 GHz, $700 এর প্রাইস। অলমোস্ট আপনারা তাদের মেইন স্ট্রিম যে সকল সিপিইউ আছে সেরকম দেখতে পারছেন প্রাইসিংটা। আর যদি আমি এখানে ফিচারের কথা বলি, তো অবভিয়াসলি এবার DDR5 এর ওয়াইডার ব্যান্ডউইথ সমৃদ্ধ ইসিসির সাপোর্ট দেখতে পারবেন। পিসি এক্সপ্রেস লেন থাকবে অনেকগুলো, আমি জানি না তারা স্পেক কেন লুকাচ্ছে, কারণ এখানে দেখা যাচ্ছে আমরা যদি পিসি এক্সপ্রেস জেন 5 এর কথা বলি, শুধুমাত্র 28টা লাইন দেখা যাচ্ছে, যেটা অবশ্যই একটা কনসার্নের বিষয়। এই ধরনের সিপিইউ থেকে আমরা আশা করি না, অন্ততপক্ষে 32 থেকে 48 পর্যন্ত থাকলে ভালো হতো, বা অন্যান্য দিয়ে পোষাই দিত, তো সেটা থাকছে না। তবে হ্যাঁ, দেখি, তারা লঞ্চ করে দিয়েছে, চাইলে আপনারা এর ফায়দা নিতে পারেন। আই হোপ যে আমি আপনাকে নিরাশ করিনি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু ইনক্রেডিবল সব নিউজ থাকছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি জিপিউর উপরে একটু ইন্টারেস্ট রেখে থাকেন। কারণ আমি যদি ইন্টেলের কথা বলি, তো আপনারা এর আগের অনেক কয়টা ভিডিওতেই দেখেছেন যে আমি কথা বলেছি ইন্টেলের আর্ক ব্যাটল মেস নিয়ে, যেখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মেবি একটা 24 থেকে বা বেশি ভেরিয়েন্ট মেমোরির একটা কার্ড আসতে পারে, হয়তোবা এর বড় ভেরিয়েন্ট আসতে পারে। তবে এখন শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে কাস্টম একটা ভার্সন আসতে পারে, যেখানে আমরা আপ টু 48 জিবি মেমোরির, ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, 48 জিবি সমৃদ্ধ মেমোরির B580 দেখতে পারি। তবে এখানে একটা ক্যাচ আছে, অর্থাৎ দুইটাই 24 জিবি করে হবে। এখানে দুইটার বান্ডেলের কথা আছে, অর্থাৎ 12 জিবিও, অ্যাকর্ডিং টু ভিডিও কার্ডসের পোস্ট। এখন হয়তোবা মনে করতে পারেন যে শুধু ইন্টেল তাদের নিজস্ব ডিজাইন বা রেফারেন্সের উপর করবে, এরকমটা না। কারণ আমরা যদি স্পার্কেলের টাইটান কার্ডের কথা দেখি, এর আগের বার বলেছিলাম, এবার যদি আমি ম্যাক্সানের কথা বলি, তারাও ইন্টেলের জিপিইউ পার্টনার, তারাও এই বিষয়টি হোয়াইট কালারের কার্ডের সাথে নিয়ে আসতে পারে, যেটা আসলে একটা ভালো ব্যাপার। অর্থাৎ তারাও দুইটা ভেরিয়েন্ট দেখিয়েছে। ইইসির লিস্ট থেকে আমরা দেখতে পারছি একটা ওভারক্লক এবং একটা নন ওভারক্লক ভার্সন আসতে পারে, যেটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেটা অবশ্যই গেম চেঞ্জার হতে পারে অনেক গেমসের ক্ষেত্রে, যদি আপনি হাই রেস গেমিং করতে চান। আমি জানি না অত ফায়দা দিবে কিনা, কারণ আপনি 12 থেকে যদি 24-এ চলে যান, এমন না যে আপনি ডাবল পেয়ে যাবেন। নিয়ার অ্যাবাউট আপনারা 5 থেকে 7 বা 10% সর্বোচ্চ পারফরমেন্স ইনক্রিজ দেখতে পারবেন। আমি জানি না কীরকম করতে পারে, যদি আসে এই বিষয়ে কথা বলা হবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে এবারের AMDর পক্ষ থেকে যদি আমরা দেখি, কারণ AMD Radeon RX 9060 XT খুব শীঘ্রই আসতে চলেছে। তবে সব কিছুই ভালো লাগলেও এখন যদি আমরা কিছু পোস্টের কথা বলি বা প্রাইসিং নিয়ে আলোচনা করি, তো সেটি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে এই পার্টিকুলার গ্রাফিক কার্ডের সিরিজটার প্রাইস অনেকটাই বেশি। অর্থাৎ এর যে 8 জিবির ভেরিয়েন্টটা হবে, সেটার প্রাইস অ্যারাউন্ড দেখা যাচ্ছে $440 মতো, যেটা অনেকটা অবসারণ লাগছে। আর যদি আমি কথা বলি
16 গিগসের ভার্সনটা সেটার প্রাইস কিন্তু অনেক বেশি দেখতে পারছি, প্রায় $500 উপরে, যেটা অবশ্যই একটা খারাপ বিষয়। যদিও এটা আপনাদেরকে বলে নেই টেম্পোরারি বিষয়, এটা কিন্তু কোনো ফাইনাল প্রাইস বা কোনো কিছুই না, কারণ এদের একটা বড় কম্পিটিটর আছে যার প্রাইসও অনেকটাই ভালো দেখছি। অ্যাটলিস্ট পেপারের ক্ষেত্রে এনভিডিয়ার কথা বলছি, RTX 5060 যে 8GB ভেরিয়েন্ট সেটার প্রাইসও প্রায় $380 কাছাকাছি। তো এতটুকু আমরা ধরে নিতে পারি যে তারা এতটুকুই করতে পারে। তবে স্পেকের কথা বললে আপনারা খানিকটা পজ করে পড়ে নিতে পারেন, এটা মারাত্মক রকমের আপলিপ হতে চলেছে ক্লকের ক্ষেত্রে। তবে হ্যাঁ, স্পেক ওয়াইজ আপনারা RX 9070-র চেয়েও অনেক কম দেখতে পারছেন। তো দেখি আসলে তারা গেম চেঞ্জার হতে পারে কিনা বাজেট বা মিড রেঞ্জ সেগমেন্টের ক্ষেত্রে। তারপরে যদি কথা বলি ইন্টেলের, অবশ্যই বলতে হবে তাদের নেক্সট জেনারেশন জিপিইউ আর্কিটেকচারের কথা। ইয়েস, আপনারা ভাবতেই পারেন যে আমি হয়তোবা সেলেস্টিয়ালের কথা বলছি, এরকমটা না। স্পটেড করা গেছে ড্রুইড জিপিইউকে, অর্থাৎ Xe4 আর্কিটেকচারের যে সকল জিপিইউ হবে, অর্থাৎ বর্তমানে ব্যাটেল ম্যাচ চলছে, তারপরে আসবে সেলেস্টিয়াল, দেন আসবে আপনাদের ড্রুইড। তো এটা যদি লিগ আকারে আমাদের সামনে চলে আসে, অর্থাৎ তারা এটার উপর কাজ করছে, সেটা অবশ্যই একটা ভালো থিং। কারণ অ্যাট লিস্ট যদি 3টা কম্পিটিটর থাকে মার্কেটে, তো সেক্ষেত্রে কিন্তু জিপির প্রাইস অনেকটাই অ্যাফোর্ডেবল হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে মিড রেঞ্জ থেকে হাই এন্ড ক্যাটাগরি যে সকল কার্ড সেক্ষেত্রে। অনস এগেইন ইন্টেলকে আবারও ধন্যবাদ, তারা Xe4 আর্কিটেকচারের উপর কাজ করছে, এটা আসলেই একটা গুড থিং। অ্যান্ড ক্রেডিট দিতে হবে x86 ডেড অ্যান্ড ব্যাক এই ইউজারকে। অবশ্যই আমরা আশা করি ইন্টেল খুব ভালো গ্রাফিক কার্ড আমাদের সামনে নিয়ে আসবে। তারপরে যদি কথা বলি স্যামসাংয়ের, স্পেশালি তাদের ফ্যাব্রিকেশন প্রসেসের অর্থাৎ ফাউন্ড্রির, তো সেক্ষেত্রে তারা একটা বিষয়ের আশা দেখছে, অর্থাৎ 2 ন্যানোমিটার যে প্রসেস নোটগুলো হবে, হয়তোবা এনভিডিয়া তাদের কনজিউমার এবং AI জিপিউর জন্য ইউজ করলেও করতে পারে। আর এটা যদি করে, এটা একটা ফেনোমেনাল প্রোগ্রেস হবে স্যামসাংয়ের জন্য। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি অনেক ইন্টারেস্টিং, কারণ এনভিডিয়া ফাইনালি হয়তোবা এবার ডেস্কটপ মার্কেট এবং ল্যাপটপ মার্কেটে পা রাখলেও রাখতে পারে। কারণ বা অ্যাকর্ডিং টু কম্পিউটার বেস, তো তারা একটা বিষয় ক্লেম করেছে যে এনভিডিয়ার N1X এবং N1 SoC ডেস্কটপের জন্য আসতে পারে, অর্থাৎ সবগুলোই সাধারণ কম্পিউটিংয়ের জন্য আসতে পারে। স্পেশালি যদি আমি N1X এর কথা বলি, ডেস্কটপের জন্য ডিজাইন হবে, A1 হবে ল্যাপটপের জন্য, 8 থেকে 12 কোর আর্মের আর্কিটেকচার হবে। অলরেডি আমরা অনেক জায়গায় গ্রেস সিপিউর ক্ষেত্রে আমরা 20 কোর্স দেখতে পেরেছি, যেটা ব্লেজিং ফাস্ট FA4 প্রেসিশনে এটা মারাত্মক রকমের পারফরমেন্স করেছে। এর সাথে হয়ে আসবে 128 জিবির LPDDR5X মেমোরি, যেটা অবশ্যই একটা ভালো থিং। তবে এখানে সিপিইউ হিসেবে আপনারা জানেন মিডিয়াটেকের সাথে তাদের বিশাল একটা মহরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তারা হয়তো বা মিডিয়াটেকের সিপিইউকে ব্যবহার করতে পারবে, অর্থাৎ অনেক ভালো একটা রেজাল্ট আর্ম কম্পিউটিংয়ের ক্ষেত্রে দেখা যাবে, যেরকমটা কোয়ালকম করছে। কোয়ালকমের চেয়ে এক কাঠি ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর এটা আমরা কিসের ভিত্তিতে বলছি? তো কিছুদিন আগে এনভিডিয়া কিন্তু তাদের একটা প্রজেক্ট ডিজিটস নামে একটা খুবই ছোট্ট সাইজের একটা মিনি এআই পাওয়ারফুল পিসি, অথবা আপনারা মিনি এআই সুপার কম্পিউটারে বলতে পারেন, তো সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছিল। আর এখন DGX স্পার্ক আসছে, যেটা $4000। হ্যাঁ, প্রাইস থেকে একটু খারাপ লাগছে। এর ক্ষেত্রে এসুস একটা তাদের এসেন্ট নামে GX10 1TB বের করেছে, তো সেক্ষেত্রেও আমরা দেখতে পারছি এটার প্রাইস অর্থাৎ $3000। তবে আমরা যদি স্পেসিফিকেশন দেখি, তো এটা আসলে পাওয়ার বেস্ট একটা ছোট্ট ফর্ম ফ্যাক্টরে। তো এক্ষেত্রে তারা যদি প্রিপেয়ারিং করে তাদের নেক্সট জেনারেশন, সাধারণ যদি আমি GB10 সিরিজের গ্রাফিক সমৃদ্ধ কিছু মিনি পিসিকে গেমিং বা সাধারণ কম্পিউটিংয়ের জন্য নিয়ে আসি, সেটা কতটা ফলপ্রসূ হতে পারে সেই বিষয়টাকেই আমাদের সামনে তুলে ধরছে। আর এটা কিন্তু আমি গেস করিনি কম্পিউটার বেসের মতো একটা প্রমিনেন্ট জায়গা থেকে। আই হোপ এনভিডিয়া যদি তাদের GB10 সিরিজের জিপিউর সাথে যদি মিডিয়াটেকের সিপিইউকে জুড়ে দেয় এবং সাধারণের জন্য নিয়ে আসে উইথ একটা ডিসেন্ট প্রাইস, এমনটা না যে $3000-4000, এটা তো সবার সাধ্যের বাইরে। অ্যাটলিস্ট 2000-এর কাছাকাছি যদি এদের প্রাইস থাকে, অনেকেই কিনবে, কারণ এটা অনেক পোর্টেবল।
উইথ সুপার পাওয়ারে ঠাসা। তো সেক্ষেত্রে একটা গুড থিং হতে পারে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে লিখে জানাবেন, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলবেন। সি ইউ ইন দ্য নেক্সট টাইম অ্যান্ড বাই বাই।